হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি সৌরশেখর দাস। আগের দিনের মতো আবারও একটা নিয়ে চলে এসেছি। ফুড এসআইয়ের জন্য একটা একটা ম্যারাথন ক্লাস হবে, ম্যারাথন ক্লাস। আজকে ক্লাস নম্বর 2। যারা এখনো ফার্স্ট ক্লাসটা দেখোনি তারা কিন্তু অবশ্যই অবশ্যই করে কিন্তু ক্লাসটা দেখে নেবে, কারণ ওই ক্লাসে আমরা ফুড এসআইয়ের সিলেবাস, ফুড এসআই সম্পর্কিত কোন জায়গা থেকে কি কি কোয়েশ্চেন এসেছে সব কিন্তু আমরা পুরোপুরিভাবে ওই ক্লাসেই আমরা দেখিয়ে দিয়েছি এবং আলোচনা করেছি। এবং ওই ক্লাসে 100টা কোয়েশ্চেন এবং তার সঙ্গে প্রত্যেকটা অপশন ধরে ধরে ছিল হচ্ছে গিয়ে আরো কিছু ইনফরমেশন। তো আজকেও আমরা আগের দিনের মতো সেম কিছু করব। একদম আজকে আমাদের ক্লাসটা কিছু হিস্ট্রি, কিছু জিওগ্রাফি, কিছু স্ট্যাটিক জিকে সবকিছু একদম সুন্দর করে আমি পিডিএফটা তোমাদের জন্য রেডি করেছি। একদম দেখবে প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেন, এবং প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে কিন্তু খুব সুন্দর আছে। আচ্ছা, তার আগে সবাইকে জানাই মহাশিবরাত্রির একদম সবাইকে শুভেচ্ছা, সবাইকে হ্যাপি শুভরাত্রি। এবং আজকের দিনটা কি জানো তো? আজকের দিনটা হচ্ছে 8th মার্চ। আজকে কিন্তু একটা বিশেষ দিন। কি দিন বলো তো আজকে? আজকে হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। কি আছে না, হচ্ছে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। ওকে। আর ইন্টারন্যাশনাল ওমেন্স ডে 8th মার্চ, এটা ভালো করেই জানি। এইবার প্রত্যেক বছর ওমেন্স ডে এর দিন কোনো না কোনো আমাদের থিম থাকে। প্রত্যেকটা ইম্পর্টেন্ট ডে যেগুলো আছে সেই ইম্পর্টেন্ট ডে এর কিছু কিছু আমাদের থিম থেকে থাকে, বুঝতে পেরেছো? এবং সেই থিমগুলো কিন্তু আপকামিং যে এক্সামে সেগুলো কিন্তু খুব ভাইটাল। এবছর তাহলে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে এর থিমটা কি আছে? ইনভেস্ট ইন ওমেন, অ্যাক্সিলারেট প্রোগ্রেস। মানেটা কি? মানে এখন প্রত্যেকটা দেশের গভর্নমেন্ট কি করছে? ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, তাদের সুরক্ষা খাতে অনেক বাজেটে অনেক টাকা করে ইনভেস্ট করেছে। তো এবং তাদের অগ্রগতির জন্য চেষ্টা করেছে ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য। তো আজকে কি? আজকে হচ্ছে কি ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। চলো তাহলে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে 2024 সালের থিমটা কি মনে রাখলাম, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে মনে রাখলাম কি না, ইনভেস্ট ইন ওমেন, অ্যাক্সিলারেট প্রোগ্রেস। ওকে, চলো এবার আসি আমাদের ইউটিউব চ্যানেল। আমাদের ইউটিউব চ্যানেল অরুণাভ পান্ডা একাডেমি অফ কম্পিটিটিভ এক্সাম। যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে এবং প্রত্যেক দিন আমরা কন্টেন্ট একদম ধরে ধরে আমরা ক্লাসগুলো করব এবং এমসিকিউ প্র্যাকটিস করব, ম্যারাথন ক্লাস আছে, সব কিছুই আছে। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের তোমরা ক্লাস পাবে। তার জন্য প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। চ্যানেলটার নাম হচ্ছে অরুণাভ পান্ডা একাডেমি অফ কম্পিটিটিভ এক্সাম। ওকে, থ্যাংক ইউ। চলো এবার আমরা শুরু করি। আমরা একদম ডিরেক্ট কোশ্চেনে ঢুকে যাই। আমরা কিন্তু সময় নষ্ট করব না, একদম ডিরেক্ট কোশ্চেনে ঢুকে যাই। চলো, এই দেখো প্রথম কোশ্চেন কি? আমরা আজকের ক্লাসটা শুরু করেছি কি দিয়ে? ম্যারাথন। ওকে, আমরা কিন্তু আজকে ক্লাস করব ম্যারাথন ক্লাস। তাহলে দেখে নিই যে ম্যারাথন রেস এর দূরত্ব বা ডিস্টেন্সটা কত। যে ম্যারাথন যে রেসটা হয় টোটাল ডিস্টেন্সটা কত? বলো, ঝটপট উত্তর করো, ঝটপট ঝটপট আনসার করো। আজকে অনেক কোয়েশ্চেন, প্রত্যেকটা স্ট্যাটিক জিকে আছে, কনস্টিটিউশন আছে, হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে। চলো তাহলে ম্যারাথন রেসের দূরত্ব কত দাঁড়ালো? ম্যারাথন রেসের দূরত্ব 26.2 মাইল। ওকে, নিয়ার অ্যাবাউট কত? 42.195 কিমি। তাহলে ম্যারাথন রেসের দূরত্ব কত? 26.2 মাইল বা 42.195 কিমি। এগুলো একদম স্ট্যাটিক জিকের একদম কোর পোর্শন থেকে তুলে আনা কোশ্চেন। দেখো তাহলে দ্য লেন্থ অফ ম্যারাথন 26.2 মাইলস বা 42.15 কিলোমিটার। তাহলে আগেরটায় আমরা কি করলাম যে 26.2 মাইল বা 42.15 না 195 কিলোমিটার। ওকে, ঠিক আছে। আর ম্যারাথন ইভেন্টটা কিভাবে কমপ্লিট করতে পারো? তুমি দৌড়ো দৌড়ো যেতে পারো এবং
ওয়াকিং স্ট্র্যাটেজিতে, অর্থাৎ হালকা করে হেঁটে হেঁটেও তুমি যেতে পারো। ম্যারাথন কিন্তু অলিম্পিকের একটা পার্ট। ওকে, ঠিক আছে, চলো পরের কোশ্চেন তাহলে আসি। পরের কোশ্চেন কি? আচ্ছা, আচ্ছা, আজকে যেহেতু মহাশিবরাত্রি, তোমাদের জন্য একটা বিশেষ অফার আছে। 199, 199-এ তোমরা একদম লাস্ট যে 7 ডেজ, তোমরা আমাদের অনলাইন যে প্ল্যাটফর্মটা আছে, যেটা তোমার আমরা ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, যে অরুণাভ পণ্ডা একাডেমি অফ এডুকেশন কম্পিটিটিভ এক্সামিনেশন, তো সেটা আজকের জন্য মহাশিবরাত্রির অফার 199-এ 7 ডেজের জন্য তুমি পেয়ে যাবে একদম ফুড এসআইয়ের এমসিকিউ ব্যাচ। আমরা টপিক ধরে ধরে পড়বো, আর প্রায় মোর দেন 500 প্লাস এমসিকিউ আমরা আরো বেশি সলভ করব। তাহলে আজকের শিবরাত্রির অফারের জন্য, আজকের জন্য অফার 24 আওয়ার্স, একদম 199, একদম লাস্ট, একদম ফুড এসআইয়ের পরীক্ষার জন্য। ঠিক আছে, চলো আমরা ডিসক্রিপশনে এই অ্যাপের লিঙ্কটা দিয়ে দেবো, তাড়াতাড়ি গিয়ে রেজিস্টার করে নাও। চলো এবার কি, পরের যে পরের কোশ্চেন কি, এই যে প্রত্যেকটা স্ট্যাটিক জিকেতে প্রত্যেকটা জায়গা থেকে কোশ্চেন আসে, এটা হচ্ছে ডান্স ফর্ম নিয়ে একটা কোশ্চেন। ডান্স ফর্ম নিয়ে, যে কোন রাজ্যের কোন নৃত্যশৈলীগুলো খুব ভালো ভালো, বা কোনগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু তোমাদের দেখতে হবে। এখানে কোশ্চেনটা কি পেলাম, কত্থক নৌটঙ্কি কোন রাজ্যের নৃত্যশৈলী? উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটকা, কেরালা। কত্থক নৌটঙ্কি, অনেক আমরা নৃত্যশৈলীগুলো জানি, কথাকলি, কত্থক, নৌটঙ্কি, তারপরে কালবেলিয়া, একদম যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, এখন এসএসসি সিজিএল ডান্স ফর্ম নিয়ে প্রচুর কোশ্চেন করছে। তাহলে কত্থক নৌটঙ্কি কোন রাজ্যের নৃত্যশৈলী? তাহলে অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। তাহলে কি দেখলাম, কত্থক নৌটঙ্কি কোন রাজ্যের নৃত্যশৈলী? না, অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। ওকে, আচ্ছা, বিরজু মহারাজ নাম শুনেছি তো, কিছুদিন আগেই উনি গত হয়েছেন। বিরজু মহারাজ, উনি কিন্তু এই কত্থক, এই ঘরানার নৃত্যশৈলীর সঙ্গে উনি কিন্তু যুক্ত ছিলেন। তাহলে বিরজু মহারাজ, উনি কিন্তু এই কত্থক ঘরানার নৃত্যশৈলীর সঙ্গেই কিন্তু উনি কি ছিলেন না, যুক্ত ছিলেন। আর কত্থক নৌটঙ্কি কোন রাজ্যের নৃত্যশৈলী? উত্তরপ্রদেশ। আচ্ছা, বাকিগুলো একটু দেখে নিই, বাকিগুলো থেকে বাকিগুলো স্টেটে কিছু আছে কিনা। আচ্ছা, তামিলনাড়ু, আমরা শুনেছি ভারত নাট্যম, নাম শুনেছি তো, ভারতনাট্যম তামিলনাড়ুর বিখ্যাত নৃত্যশৈলী। আচ্ছা, কর্ণাটক, ইয়াক, ইয়াক বলে একটা ডান্স ফর্ম আছে, খুব গুরুত্বপূর্ণ একটা ডান্স ফর্ম, কর্ণাটকা। আচ্ছা, কেরালা, কথাকলি, নাম শুনেছি, কথাকলি, কথাকলি কিন্তু কেরালা। তাহলে কত্থক নৌটঙ্কি ইউপি, তামিলনাড়ু ভারতনাট্যম, কর্ণাটকের ইয়াক, আর কেরালার কথাকলি। তাহলে দেখো, আমি বারবার বলছি, আমার আগের সেশনটাও লক্ষ্য করলে বুঝতে পারবে, যে একটা করে কোয়েশ্চেন, তার যে 4টে করে অপশান, প্রত্যেকটা অপশানেই কিন্তু ইনফরমেশন আমি দেই, এবং ইনফরমেশনগুলো কিন্তু ধরে ধরে মুখস্থ করবে। কারণ যা যা দেই ইনফরমেশন, একদম ডেপথে গিয়ে পড়তে হবে। কারণ মনে রাখতে হবে কি, 16 লাখ, 16 লক্ষ পরীক্ষা দেবে, তার মধ্যে কিন্তু 480টা অনলি সিট। তো এই 480 জনের মধ্যে একজন হতে হলে কিন্তু তোমাকে একদম একদম খাটতে হবে, ডেপথে পড়তে হবে। 1 নাম্বার কিন্তু এখানে এদিক ওদিক হওয়া মানে র্যাঙ্ক একদম নিচের দিকে। চলো পরে কোশ্চেন। ইয়েস, একটু আগেই বললাম, কালবেলিয়া, এটা একটা ইউনেস্কো স্বীকৃতিপ্রাপ্ত নৃত্যশৈলী। কালবেলিয়া, এটা একটা ডান্স ফর্ম, ইউনেস্কো স্বীকৃতিপ্রাপ্ত। কোন স্টেটের? রাজস্থান, তামিলনাড়ু, কর্ণাটকা, কেরালা। বলো, রাজস্থান, তামিলনাড়ু, কর্ণাটকা, কেরালা। তাহলে কি দেখলাম, কালবেলিয়া, কালবেলিয়া হচ্ছে রাজস্থান। ওকে, ঠিক আছে। আচ্ছা, রাজস্থানের আরো একটা বিখ্যাত কি ডান্স আছে, যেটা হচ্ছে ঘুমার। ঘুমার একটা ডান্স শৈলী আছে বা ডান্স ফর্ম, সেটা রাজস্থানের। কিন্তু ইউনেস্কো, ইউনেস্কো স্বীকৃতিপ্রাপ্ত যদি ডান্স ফর্ম বলতে হয়, তাহলে সেটা কি হবে? অ্যান্সার কি হবে? রাজস্থান, এবং সেটা ডান্স ফর্মটার নামটা কি? কালবেলিয়া। ওকে, চলো পরের কোশ্চেন দেখি কি আছে। আচ্ছা, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, কনস্টিটিউশন, সংবিধান থেকে কিন্তু আগের বারে 2019 7খানা কোয়েশ্চেন দিয়েছে, 7 কোয়েশ্চেন সংবিধান থেকে এসেছে। তাহলে আমাদের কিন্তু
প্রত্যেকটা আর্টিকেল ধরে ধরে কিন্তু পড়তে হবে, যে অ্যাটর্নি জেনারেলের কোনটা, অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট কোনটা, প্রধানমন্ত্রী কোন, কোন থেকে কোন আর্টিকেল থেকে কোন রেঞ্জ, তারপরে তোমার রাষ্ট্রপতি, তারপরে তোমার প্রিএম্বল, এইগুলোর জন্য আমাদের যে অ্যাপ, নিচে দেওয়া অ্যাপের যে লিংক আছে সেখানে তুমি একদম ঢোকে সাবস্ক্রিপশন নাও। ওখানে আমাদের ডব্লিউবিসিএস এর ফাউন্ডেশন ব্যাচ আছে, ওখানে পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস আপকামিং যে ব্যাচগুলো আসছে, প্রত্যেকটা এক্সাম ওরিয়েন্টেড পুরো একদম সিলেবাস ধরে ধরে পড়ানো হবে। এবং পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস প্রায় 5000 প্লাস আমরা এমসিকিউ প্র্যাকটিস করব সিলেবাস ধরে ধরে, এক্সাম সিলেবাস। চলো তাহলে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, তাহলে কি উত্তর হবে কোনটা? উত্তর হবে 76। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া উত্তর কি হবে? 76। চলো পরের কোশ্চেন আসছে, দেখা যাক কি কোশ্চেন আসছে। চলো, ইয়েস, আবারও একটা কনস্টিটিউশনের কোশ্চেন। মনে রাখতে হবে পলিটি থেকে, অর্থাৎ আগের বছর সংবিধান থেকে 7খানা কোশ্চেন এসছে 2019 সালের ফুড এসআই, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ বাজেট, এটা কোন ধারায় উল্লেখ রয়েছে, কোন আর্টিকেলে উল্লেখ রয়েছে? চলো অ্যান্সার করো, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট কোন আর্টিকেলে উল্লেখ রয়েছে? চলো, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট তাহলে কোথায় রয়েছে? তাহলে অপশন হবে 100, কত বলো? 112, ইয়েস, 112, যেখানে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, যেটা আমরা মূলত বাজেট হিসেবে জানি, তো সেটা কোথায় রয়েছে? আর্টিকেল 112। আচ্ছা, এই বাজেট রিলেটেড ইকোনমিক্সে প্রচুর কোয়েশ্চেন হয়, প্রচুর। কোন বছর প্রথম বাজেট হয়, তারপরে ভারতবর্ষের কে প্রথম বাজেট পেশ করে, স্বাধীনতার আগে কে পেশ করে, স্বাধীনতা ঠিক প্রথম বছর স্বাধীনোত্তর ভারতবর্ষে বা স্বাধীনতার পরের বছর ভারতবর্ষে প্রথম বাজেট পেশ করে, প্রথম 11 AM বাজেট পেশ করে কে, ব্ল্যাক বাজেট ভারতবর্ষে কোনটা, তারপরে গোল্ডেন বাজেট বা ডায়মন্ড বাজেট আছে এটা কোনটা, মানে প্রত্যেকটা এই সবগুলো এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের যে নিচে দেওয়া ডেসক্রিপশনে লিঙ্কে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে তোমরা তাড়াতাড়ি ভাবে সাবস্ক্রিপশন নিয়ে নাও। একদম ধরে ধরে এমসিকিউ আমরা প্র্যাকটিস করাবো। আমি টিচার আছি, জিকে টিচার, আলাদা আলাদা সাবজেক্টের আলাদা আলাদা টিচার আছে। তাহলে আর্টিকেল 112 অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ঠিক আছে। এবার আমি কি বলেছি, যে চারটে অপশন আছে দেখে নেবো সেই চারটে অপশানে কোনো ইনফরমেশন এক্সট্রা পাওয়া যায় কিনা। তাহলে দেখি আর্টিকেল 110, তাহলে 110-এ কি বলা আছে? 110-এ বলা আছে মানি বিল সংক্রান্ত সবকিছু বলা আছে 110। আচ্ছা, 108-এ কি বলা আছে? 108-এ বলা আছে যে সংসদের যৌথ অধিবেশন, যৌথ অধিবেশন মানে হচ্ছে জয়েন্ট সিটিং, অর্থাৎ আরএস এবং এলএস মানে রাজ্যসভা এবং লোকসভার একসঙ্গে অধিবেশন বসবে। আচ্ছা, আর্টিকেল 99 কি বলা আছে? আর্টিকেল 99 ওথ বা শপথ। তাহলে দেখো, একটা করে কোয়েশ্চেন, চারটে করে অপশন, এবং প্রত্যেকটা অপশন থেকে কিন্তু আবারও আবারও কোয়েশ্চেন এসে যাচ্ছে। তাহলে আমাদের ভালো করে কিন্তু পুরো ডেপথে পড়তে হবে, যাতে কাছাকাছি অপশনগুলো কোনোরূপ গুলিয়ে না যায়, ঠিক আছে। চলো এইবার আসি কনসেপ্ট, এটাও কনস্টিটিউশনের কোশ্চেন। দেখো কনসেপ্ট নিয়েও কিন্তু কোয়েশ্চেন দেয়, মানে আমাদের ভারতবর্ষের কনস্টিটিউশন কিন্তু সব থেকে হ্যান্ড রিটেন, একদম বিগেস্ট, লংগেস্ট, লার্জেস্ট, তিনখানা যদি কনস্টিটিউশন বলতে হয়, তিন টাইপেরই কনস্টিটিউশন হচ্ছে আমাদের ভারতবর্ষের কনস্টিটিউশন। কিন্তু আমাদের ভারতবর্ষের সংবিধানের যে ধারা বা কনসেপ্ট গুলো বিভিন্ন দেশ থেকে, দেশের কনসেপ্ট থেকে নেওয়া হয়েছে। এই যেমন যুগ্ম তালিকা, এই যেমন ফেডারেল স্ট্রাকচার, কোন দেশ থেকে নেওয়া হয়েছে, যেমন হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল ডিউটিস অর্থাৎ মৌলিক কর্তব্য, কোন কোন জায়গা থেকে কোন কোন জিনিসগুলো নেওয়া হয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি ভাবে তোমাদের একদম পড়ে কি করতে হবে, রেডি করতে হবে। তাহলে দেখি কনকারেন্ট লিস্ট অর্থাৎ যুগ্ম তালিকা, কটা তালিকা আছে? তিনখানা তালিকা আছে। কি কি তালিকা? একটা ইউনিয়ন লিস্ট, একটা স্টেট লিস্ট, আর একটা কি লিস্ট? কনকারেন্ট লিস্ট। তাহলে এই যে যুগ্ম তালিকাটা নেওয়া হচ্ছে কোথা থেকে? অস্ট্রেলিয়ান যে কনস্টিটিউশন আছে সেখান থেকে। আচ্ছা দেখে নিই বাকি তিনটে অপশানে কিছু পাচ্ছি কিনা। কানাডা থেকে কি নেওয়া হয়েছে?
কানাডা থেকে নেওয়া হয়েছে ফেডারাল স্ট্রাকচার। কানাডা থেকে কি নেওয়া হয়েছে? কানাডা থেকে নেওয়া হয়েছে তাহলে ফেডারাল স্ট্রাকচার। পরের দিন কনস্টিটিউশনের 100+ ম্যারাথন থাকবে। পরের দিন কনস্টিটিউশন 100+ ম্যারাথন একদম থাকবে পরের ভিডিওতেই। তাই তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর সাবস্ক্রাইব করে দাও, ক্লাসটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আচ্ছা, আসি ইউএসএ। ইউএসএ মানে আমেরিকান কনস্টিটিউশন থেকে কি নেওয়া হয়েছে? আমেরিকান কনস্টিটিউশন থেকে মৌলিক অধিকার অনেকগুলো নেওয়া হয়েছে, তার মধ্যে আমি একটা করে দেখছি, ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার নেওয়া হয়েছে। ব্রিটিশ বা ইউকে কনস্টিটিউশন থেকে কি নেওয়া হয়েছে? বলো, বলতে পারবে? সিটিজেনশিপ মানে নাগরিকত্বের ধারণা, সিটিজেনশিপ আছে। তারপরে আমাদের যে প্রাইম মিনিস্টারের আছে, আমাদের যে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির ধারণা, এগুলো সব আমাদের কিন্তু ব্রিটিশ থেকে নেওয়া হয়েছে। তাহলে কি দেখো, একটা করে কোয়েশ্চেনের একটা আনসার, কিন্তু বাকি যে তিনটে করে যে অপশন আছে সেখান থেকেও আমরা কত কতগুলো পাচ্ছি। তাহলে বারবার বলছি, ডেপথে পড়বে, তবেই কিন্তু আপকামিং এক্সামগুলোকে ক্র্যাক করা সম্ভব। ঠিক আছে, পরের কোশ্চেনে আসি। চলো পরের কোশ্চেন আসি। চলো, সিন্ধি। একদম, সিন্ধি এই ভাষাটি কততম সংশোধনীর মাধ্যমে ভারতবর্ষের সংবিধানে যুক্ত করা হয়? সিন্ধি 21তম, 23তম, 92তম, 71তম? আচ্ছা, আগে একটা কথা বলি, ভারতবর্ষ সংবিধান রচনার সময় বা ভারতীয় যে কনস্টিটিউশন রচনার সময় টোটাল 14খানা ভাষা ছিল। এখন বর্তমানে ভাষার সংখ্যা 22খানা। তাহলে কটা অ্যাড হয়েছে? 8খানা পরে অ্যাড হয়েছে। ওকে, তাহলে কোন কোন 8খানা কোন কোন সংশোধনীর মাধ্যমে অর্থাৎ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে অ্যাড হয়েছে, প্রত্যেকটা কিন্তু খুঁটিয়ে পড়তে হবে। তার জন্য প্রথম যে ভাষাটা অ্যাড হয়েছে সেটা 21তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা 21তম ভারতীয় যে সংশোধনী আছে, তো সেটা কত সাল? 1967। সেখানে কি হয়? সিন্ধি ল্যাঙ্গুয়েজটা ভারতীয় কনস্টিটিউশনে কি হয় না, অ্যাড হয়। এবার আসি বাকিগুলো দেখি। টোটাল 8টা, 8টার মধ্যে সিন্ধি ডান, আর বাদ বাকি রইল কত? টোটাল 8টা থেকে একটা বাদ দিলে 7টা রইল। আচ্ছা, 71তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ 71তম 71 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কত সাল? 1992। কি কি অ্যাড হলো না? কোঙ্কানি, মণিপুরি এবং নেপালি। তাহলে সিন্ধি এক গেল, তাহলে 71তমতে হলো কোঙ্কানি, মণিপুরি, নেপালি, তাহলে টোটাল এখন দাঁড়ালো 4টে। আর বাকি 4টে কোথায়? 92তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কত? 2003 সাল। কি মনে রাখবে? বিডিএমএস, মানে আমরা শর্ট ফর্মে বদমাসের ছোট ফর্ম বিডিএমএস লিখি না, বি ফর বোদো, ডোগরি, মাইথিলি বা মৈথিলি, আর একটা হচ্ছে সাঁওতালি বা সান্থালি। তাহলে দেখো, সিন্ধি অ্যাড হয়েছে 21st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা 1967। বাদ বাকি যে 7টা সেটা 71st অর্থাৎ 71তম 1992, আর 92তম 2003-এ বোদো, ডোগরি, মৈথিলি, সান্থালি। তাহলে দেখো, একটা করে কোয়েশ্চেনের 4টে অপশন থেকে কতটা করে আমরা নোটস পাচ্ছি। ঠিক আছে, চলো পরের যে কোয়েশ্চেনটা আমরা দেখি। চলো, দুল হস্তি, জিওগ্রাফির কোশ্চেন। দুল হস্তি প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? দেখো, রিভার ভ্যালি প্রজেক্টগুলো কিন্তু খুব ভাইটাল, একদম দেখে রাখতে হবে। রিভার ভ্যালি প্রজেক্ট, ড্যাম আছে, তারপরে ন্যাশনাল পার্ক, এগুলো সব স্ট্র্যাটেজিকের একদম কোর টিপিক্যাল পার্ট, জিওগ্রাফিরও পার্ট, তো দেখতে হবে। তাহলে দুলহস্তি প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে চেনাব। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে চেনাব। তাহলে দুলহস্তি প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? অ্যান্সার হবে চেনাব। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখি কি আসছে। আচ্ছা, আমাদের পিএসসি ক্লার্কশিপের ব্যাচে এনরোল চলছে অলরেডি। ডব্লিউবিপিএসসি বলেই দিয়েছে জুন মাসে কিন্তু পিএসসি ক্লার্কশিপের এক্সাম। তো পিএসসি ক্লার্কশিপে কি আছে, সিলেবাসটা একটু ভালো করে পড়ে নিতে হবে। এই সিলেবাস ধরে ধরেই কিন্তু একদম 2000+ এমসিকিউ প্র্যাকটিস করাবে আমাদের অরুণাভ স্যার কেমিস্ট্রি এবং বায়োলজির ওপর।
ইভেন জিকে, আমি ওখানে ক্লাস নিচ্ছি। অ্যাপের ডিসক্রিপশন, অ্যাপ আমরা ডিসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওখানে গিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। আর বেশি নয়, 599। আমাদের মোটো হচ্ছে সবাইকে নিয়ে আমরা চলবো, মানে যাতে সবাই তাদের ফিউচারটাকে একদম ঠিকঠাক করতে পারে, তাদের যে গোলটা, যাতে তাদের যে এম সরকারি চাকরি পাওয়া, তো সেটা যেন ঠিকঠাক হতে পারে। চলো পরের কোশ্চেন দেখি। একদম আবার একটা কনস্টিটিউশনের কোশ্চেন এসে গেল। ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচনের যোগ্যতা, অর্থাৎ কোয়ালিফিকেশন, একজন যে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবে তার যে কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, কোন অনুচ্ছেদে বা কোন আর্টিকেলে বলা আছে? তাহলে কত কত আর্টিকেল দেওয়া আছে? আর্টিকেল 51, 56, 58, 60। ওকে, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 58। ওকে, উত্তর কি হবে? 58। আচ্ছা, 60 কি বলতো? 60 হচ্ছে রাষ্ট্রপতির ওথ বা শপথ। রাষ্ট্রপতির ওথ বা শপথ। প্রত্যেকটা আর্টিকেল, কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেলে রাষ্ট্রপতির কথা বলা আছে, কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেলে ফান্ডামেন্টাল রাইটস আছে, কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেলের রেঞ্জে ডিপিএসপি আছে, প্রত্যেকটা আর্টিকেল ধরে ধরে কিন্তু এখানে আমাদের পড়তে হবে। না পড়লে কিন্তু খুবই চাপ একদম, কারণ যে হারে কম্পিটিশন লেভেলটা হাই হচ্ছে, প্রত্যেকটা ডেপথে না পড়লে মনে রাখতে হবে অপরের থেকে আমি 1 নাম্বারও যদি সারপ্লাস দিতে পারি, আমার কিন্তু র্যাঙ্ক অনেক উপরে উঠে যাবে। তাই প্রত্যেকটা আর্টিকেল ধরে ধরে, প্রত্যেকটা অনুচ্ছেদ ধরে ধরে কিন্তু পড়তে হবে। চলো পরের কোশ্চেন দেখি কি আছে। ইয়েস, পরের কোশ্চেন কি আছে? ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি ভারতের রাষ্ট্রপতির নির্বাচনের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ ইলেকশন অফ প্রেসিডেন্ট মেনশন করা আছে কোন আর্টিকেল? ইলেকশন অফ প্রেসিডেন্ট মেনশন করা আছে কোন আর্টিকেলে? দেখো দেখি, 52, 53, 54, 58। দেখো, গড়পড়তা পড়ে কোনো লাভ নেই। 52 তে কি মেনশন আছে, 53 তে কি মেনশন আছে, 54 এ কি মেনশন আছে, 58 এ কি মেনশন আছে, সব পড়তে হবে। এখানে কি বলছে? এখানে 54 অর্থাৎ আর্টিকেল 54 তে কিন্তু এই ইলেকশন সম্পর্কিত যে কথাবার্তা সেটা কিন্তু মনে রাখতে হবে। আমাদের ফার্স্ট প্রেসিডেন্টের নাম কি? আমাদের একজন প্রেসিডেন্ট যে কিনা তার অফিসে চলাকালীনই মারা গেছিলেন, সেরকম নাম কি? তারপরে হচ্ছে কোন ইমার্জেন্সির সময় কোন প্রেসিডেন্ট ছিলেন, সেগুলো কিন্তু একদম ধরে ধরে পড়তে হবে। আর এগুলো না পড়লে কিন্তু যে কোনো সময় যে কোনো জায়গায় জিকেতে কোশ্চেন দিয়ে দেবে। আপকামিং পিএসসি মিসলেনিয়াস ব্যাচ আমাদের চলছে, পিএসসি মিসলেনিয়াস, যেখানে 75 আছে জিকে পোর্শন আর 25 অনলি ম্যাথ। তাহলে এই জিকে পোর্শনটা আমাদের কতটা ঝালাতে হবে, তার জন্য কিন্তু একদম ডেপথে পড়তে হবে। চলো দেখি পরের কোশ্চেন কি আছে। আচ্ছা, মাউন্টেন র্যাট, একটা ইতিহাস থেকে কোশ্চেন চলে এসেছে। মাউন্টেন র্যাট নামে কে পরিচিত? বলো, ঝটপট আনসার দাও, ঝটপট করে। ঔরঙ্গজেব, আকবর, বাজিরাও টু, শিবাজি। বলো কে পরিচিত মাউন্টেন র্যাট? মাউন্টেন র্যাট নামে কে পরিচিত ছিল? তাড়াতাড়ি উত্তর কি হবে? উত্তর হবে শিবাজি। শিবাজিকে এই মাউন্টেন র্যাট বা পার্বত্য ইঁদুর, মাউন্টেন র্যাট বা পার্বত্য ইঁদুর কে আখ্যা দিয়েছিল বলতে পারবে? পার্বত্য ইঁদুর, একদম ঠিক কথা বলেছো। ঔরঙ্গজেব মাউন্টেন র্যাট এই উপাধিটা শিবাজিকে দিয়েছিলেন। ওকে, এই উপাধিটা শিবাজিকে কে দিয়েছিলেন? ঔরঙ্গজেব। ঠিক আছে, চলো পরের কোশ্চেন আমরা দেখি। আজকের সেশনটা কিন্তু অনেক কিছু কোয়েশ্চেন নিয়ে আমরা কনসিস্ট করেছি, মানে একদম পুরো টিপিক্যাল জিকে, যে যে পার্ট থেকে আগের বছর ফুড এসআই যে যে পার্ট থেকে কোয়েশ্চেন নিয়েছে, সেই সব পার্টগুলো সব টাচ হয়েছে আগে এই সেশনে। আর আগের সেশনটা, প্রিভিয়াস যে সেশনটা, সেটা দেখে নিও, 100+ কোয়েশ্চেন আছে। একদম মোর দেন 400+ কিন্তু ইনফরমেশন আমরা ওখানে দিয়েছি। সেই জন্য বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং যদি আমার ভিডিওস যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, এবং যারা ফুড এসআই এক্সাম দিচ্ছে তাদেরকে সাজেস্ট করবে এই ভিডিওটা একবার দেখা। চলো এরপরে দেখি কি কোয়েশ্চেন আছে। চম্পারণ সত্যাগ্রহ, চম্পারণ সত্যাগ্রহ কবে হয়েছিল? বলো, চম্পারণ সত্যাগ্রহ, চম্পারণ সত্যাগ্রহ কবে হয়েছিল? গান্ধীজির যেসব সত্যাগ্রহ ছিল, চম্পারণ,
আমেদাবাদ, খেদা, যেসব আন্দোলনগুলো ছিল সেগুলো কিন্তু পুরো ধরে ধরে পড়বে। অপশন আনসার কি হবে? 1917, অর্থাৎ 1970 সালে চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল। শুধু কোথায় কত সালে হয়েছিল সেটা বললে কিন্তু কোনোদিনও হবে না। বারবার বলছি, এগুলো জাস্ট কমন কোশ্চেন। তোমাকে যদি বলে দেয় যে চম্পারণ সত্যাগ্রহ কোথায় হয়েছিল, বিহারে হয়েছিল, চম্পারণ নামে এবং জেলা। যদি বলে তিন কাঠিয়া আইন রিলেটেড টু হুইচ সত্যাগ্রহ, তিন কাঠিয়া আইন, তাহলে এটা হবে চম্পারণ সত্যাগ্রহ। এবং অনেকবার পিএসসি এই কোশ্চেনটা করেছে যে এই চম্পারণ সত্যাগ্রহ অর্থাৎ বিহারের চম্পারণে গান্ধীজিকে কে ইনভাইট করেছিল? তাহলে উত্তরটা কি হবে? ইনভাইট করেছিল কে? রাজকুমার শুক্লা। এই রাজকুমার শুক্লা গান্ধীজিকে চম্পারণে ইনভাইট করেছিল। এবং এই যে চম্পারণ সত্যাগ্রহ, এটা কিনা ভারতবর্ষে গান্ধীজি ফিরে এলো কবে? 1915, অর্থাৎ 1915 সালে। কার ডাকে? না, গোপাল কৃষ্ণ গোখলের ডাকে। এই গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কোথায়? ভারতবর্ষে। ভারতবর্ষে ফিরে এসে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কি না চম্পারণ সত্যাগ্রহ। কত সাল? না 1917 সাল। তাহলে দেখো, শুধু চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল সেটা না জেনে, কোথায় হয়েছিল, রিলেটেড যে আইনগুলো আছে, কে করেছিল, যদি কোনো এক্সট্রা বৈশিষ্ট্য থাকে, সব কিন্তু তোমাকে পড়তে হবে। তাহলে ওই জনার থেকে যা কোয়েশ্চেন দিক না কেন সব কিন্তু তোমরা পারবে। ঠিক আছে, চলো পরে কোশ্চেন দেখি কি আসছে। একদম অমুক্ত মালব্য। এই অমুক্ত মালব্য ডব্লিউবিসিএস এ আসা মানে সর্বাধিক কোয়েশ্চেন। এই অমুক্ত মালব্য বা আর যেসব যে কোয়েশ্চেন, বা আগের দিন যে আমরা একটা পড়েছিলাম যে পান্ডুয়াতে আদিনা মসজিদ তৈরি করেছিলেন কে, প্রত্যেকটা পরীক্ষায় এগুলো পুরো যারা কোয়েশ্চেন সেট করে তাদের একদম মানে প্রিয় প্রশ্ন। তার দেখি কে গ্রন্থের রচয়িতা কে? কৃষ্ণদেব রায়। অমুক্ত মালব্য, কৃষ্ণদেব রায়। ওকে, তাহলে কি দেখলাম? অমুক্ত মালব্য এই গ্রন্থটির কে রচয়িতা? অমুক্ত মালব্য এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে কৃষ্ণদেব রায়। এবং কৃষ্ণদেব রায় হচ্ছে গিয়ে এই গ্রন্থটা কোন ভাষায় লিখেছিলেন? যদি বলে কোন ভাষা, তেলেগু ভাষা। কৃষ্ণদেব রায়ের দুটো গ্রন্থ ছিলেন, একটা হচ্ছে তোমার অমুক্ত মালব্য, আর একটা হচ্ছে জাম্বাবতী কালনা। ওকে, যেটা কিনা ইংলিশে সংস্কৃতে লেখা হয়েছিল। তাহলে অমুক্ত মালব্য কোথায় লেখা হয়েছিল? অমুক্তমাল্য লিখেছিলেন কৃষ্ণদেব রায়। এবং এটা কোন ভাষায় লেখা হয়েছিল? এটা লেখা হয়েছিল তেলেগু ভাষায়। এবং আরেকটা যেটা ছিল জাম্বাবতী কালনা, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল। একদম এইসব কোশ্চেন গুলো যেন না ভুল হয়। কে কোন গ্রন্থ রচনা করেছিল, কার সময়ে কোন পর্যটক এসে তাকে উদ্দেশ্য করে গ্রন্থ রচনা করেছিল, সেগুলো কিন্তু সব পুরো মনে রাখতে হবে। ঠিক আছে, দেখি পরের কোশ্চেন কি আসে। দাম ও রুপি এই দুটো মুদ্রা চালু করেন। দাম এবং রূপায়া, রূপায়া বা রুপি এই দুটো মুদ্রা চালু করেন। অপশন এ জাহাঙ্গীর, অপশন বি শাহজাহান, অপশন সি আকবর, অপশন ডি শেরশাহ। তাহলে কি উত্তর হবে? বলো বলো কি উত্তর হবে? কে কোন মুদ্রা চালু করেন, কে কোন বন্দোবস্ত চালু করেন, বা কে কি প্রতিষ্ঠা করেন? একদম কম্পিটিটিভ এক্সামে যারা কোশ্চেন সেট করে তাদের হচ্ছে গিয়ে এরা লাভার্স। মানে এইসব ছাড়া ওরা কোশ্চেন সেট করবেই না, ওনাদের কোশ্চেন সেটে এগুলো থাকবেই। তাহলে দাম ও রুপি এই দুটো মুদ্রা কে চালু করেন? শেরশাহ। ওকে, তাহলে দাম এবং রুপি এই দুটো মুদ্রা চালু করেন শেরশাহ। উনি কি তৈরি করেছিলেন? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, তাই না? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড তো ওনারই প্রতিষ্ঠা করা, শেরশাহ। তাহলে এই দাম এবং রুপি এই দুটো মুদ্রা চালু করেন হচ্ছে কে না শেরশাহ। পরের কোশ্চেন কি থাকে? আচ্ছা, এই যে এবার হচ্ছে একটা খুব ভাইটাল কোশ্চেন এসছে। আকবরের সমাধি, বারবার বলেছি কার সমাধি কোথায় আছে, বিশেষ করে মুঘলদের, কার ভালো নাম কি, কার কি উপাধি, এগুলো কিন্তু তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে। তাহলে আকবরের সমাধি কোথায় আছে? সিকান্দারা। সিকান্দারা, আকবরের সমাধি আছে সিকান্দারা। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন পেলাম, শাহাদারাবাগ আর হচ্ছে লাহোর। দেখি কার কার সমাধি আছে। শাহাদারাবাগ কার আছে? শাহাদারাবাগ জাহাঙ্গীরের সমাধি আছে। জাহাঙ্গীরের সমাধি।
জাহাঙ্গীরের সমাধি কোথায় আছে? শাহদারাবাগ। লাহোরে কার সমাধি আছে? লাহোরে আছে বাবর। বাবর মারা গেছিল আগ্রা, আর বাবরের সমাধি হচ্ছে লাহোর। ঠিক আছে, চলো পরে কোশ্চেন দেখে কি আছে। চলো, শের শাহের সমাধি, এই দেখো শের শাহের সমাধি কোথায় আছে? বিহার, লাহোর, আগ্রা, দিল্লি। তাহলে দেখো, যে সকল কোয়েশ্চেন গুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে সেই সকল কোশ্চেন গুলো আমি পুরো একদম শর্ট আউট করেছি। শর্ট আউট করে আমি আগের দিনের সেশনেও বানিয়েছি প্রায় মোর দেন 100+ কোশ্চেন। এই সেশনেও আমি প্রায় কাছাকাছি 100+ কোশ্চেন এবং তার সঙ্গে প্রত্যেকটা কোশ্চেনের প্রত্যেকটা অপশানের ইনফরমেশন আমি কিন্তু ধরে ধরে দিচ্ছি। সেশনটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে লাইক করবে এবং সবার মধ্যে শেয়ার করে দেবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চলো দেখি শেরশাহের সমাধি কোথায় আছে। শেরশাহের সমাধি আমরা পাবো কোথায়? বিহার। বিহারের কোন জায়গাটায়? সাসারাম। তাহলে শেরশাহের সমাধি আছে সাসারাম, বিহার। চলো পরের কোশ্চেন কি আছে দেখি। পরের কোশ্চেন একদম বলেইছিলাম, কে কি তৈরি করেছিল, কে কোন বন্দোবস্ত চালু করেছিল, প্রত্যেকটা কিন্তু ভাইটাল। এবং এই মুঘল এই সাম্রাজ্যটাকে কিন্তু একদম গুলে খেতে হবে, যেরকম আমরা তৈরি করি না শরবত, তো সেইভাবেই কিন্তু মুঘল সাম্রাজ্য পুরো বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে, এবং ল্যাটার মুঘল প্রত্যেকটা কিন্তু তোমাকে গুলে খেতে হবে। তাহলে এখানের উত্তর কি হচ্ছে? ফতেপুর সিক্রি তৈরি হয়েছিল 1571, এবং এই ফতেপুর সিক্রির মধ্যে 1575 সালে বাবর ইবাদতখানা তৈরি করেছিলেন। ওকে, ঠিক আছে, পরে কোশ্চেন দেখি। আচ্ছা, ফতেপুর সিক্রি তৈরি করেছিলেন কে? ইবাদতখানা আমি বাবর বললাম, এটা কিন্তু আকবর। ওকে, আকবর। তাহলে ফতেপুর সিক্রি, ইবাদতখানা এগুলো কে তৈরি করেছিল? চোখ বন্ধ করে যদি উত্তর হয় আকবর। আকবর কিন্তু মুঘল সাম্রাজ্যের নিরক্ষরতম হচ্ছে একজন সম্রাট, কিন্তু ওনার যে কাজকর্মগুলো মুঘল সাম্রাজ্যের বুকে, মানে আজও আজও আমরা আকবরের নাম মনে রাখি। ওনার যে পাবলিক যে বা জনহিতকর যে কাজকর্মগুলো সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো কি বলি পরের কোশ্চেন। দহসালা বন্দোবস্ত, দুটো বন্দোবস্তর মধ্যে কোনোদিনও গোলাবে না। 10 ইয়ার সেটেলমেন্ট যেটা 10 সালা, আর এই হচ্ছে দহসালা। দহসালা বন্দোবস্তর প্রবর্তক কে? দহসালা বন্দোবস্তের প্রবর্তক হচ্ছে আকবর। দহসালা বন্দোবস্তের প্রবর্তক হচ্ছে আকবর। রাজা টোডার মাল, রাজা টোডার মাল এই বন্দোবস্তের সঙ্গে জড়িত ছিল। আচ্ছা, এইবার আসি, আমি বললাম এই যে হজ জায়গায় কেটে তালপস্য করে দিলে কি হবে না 10 সালা। এই 10 সালা বন্দোবস্ত কে প্রচলন করেন? 1790 সাল। কে প্রচলন করেন? লর্ড কর্নওয়ালিস। তাহলে দহসালা আর 10 সালা এই দুটো কোনোদিন গোলাবে না। দহসালা বললে মুঘল সম্রাট আকবর, আর 10 সালা বললে লর্ড কর্নওয়ালিস। 1793 সাল 22শে মার্চ এই 10 সালা বন্দোবস্তটা কি হচ্ছে? চিরস্থায়ী বন্দোবস্তে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এই যে বন্দোবস্তগুলো, 10 সালা বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত, 1 সালা বন্দোবস্ত, 5 সালা বন্দোবস্ত, আমিনি কমিশন, একদম ধরে 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 কিন্তু কোন বছর কে কি উদ্দেশ্যে করেছিল প্রত্যেকটা কিন্তু ডেপথে পড়তে হবে। বারবার বলছি, ডেপথে না পড়লে কিন্তু কোয়েশ্চেন ওই ওপরে ওপরে পড়ে গিয়ে কোয়েশ্চেন কিন্তু টাচ করা সম্ভব নয়। দেখি পরে কোয়েশ্চেন কি আছে। ইয়েস, কোন মুঘল সম্রাট মুঘল যুগের সমস্যা সন্তান, প্রবলেম অফ মুঘল চাইল্ড, মুঘল যুগের সমস্যা সন্তান নামে পরিচিত ছিল? কোন মুঘল সম্রাট? আকবর, হুমায়ুন, শেরশাহ, বাবর। কি অপশন হবে? উত্তর কি হবে বলো? কোন মুঘল সম্রাট? উত্তর হবে হুমায়ুন। উত্তর কি হবে তাহলে? হুমায়ুন। আর হুমায়ুন শব্দের অর্থ কি? হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান। মানে উনি ভাগ্যবান, মানে লাকি ছিল, কিন্তু আবার উনি মুঘল যুগের সমস্যা সন্তান নামে পরিচিত ছিল। তাহলে দেখো কার কি এপিথেট, কে কি নামে পরিচয় ছিল, কে কাকে কোন এপিথেট বা উপাধি দিয়েছিল, প্রত্যেকটা কিন্তু পড়তে হবে। দেখি পরের কোশ্চেন তাহলে, চলো কি আসছে। চৌসার যুদ্ধ, চৌসার যুদ্ধ হুমায়ুনের সঙ্গে শেরশাহ সুরির দুটো যুদ্ধ হয়েছিল।
একটা চৌসার, একটা কনৌজ বা বিলগ্রাম। যদি চৌসার যুদ্ধ তাহলে কত হবে? 1539। আর এটা বিলগ্রাম বা কনৌজ। ওকে, তাহলে চৌসার যুদ্ধ কবে? না, 1539 সাল। কার সঙ্গে? কার? হুমায়ুনের সঙ্গে শেরশাহ। ঠিক আছে, পরের কোশ্চেন এবার করি, কি আছে দেখি। পরের কোশ্চেন, চলো ঝটপট চলো, সেশনটা অনেক লেন্দি, অনেক ইনফরমেশন আছে। চলো, প্রিন্স অফ মুঘল গার্ডেন, বা আরেকটা এর এপিথেট ছিল প্রিন্স অফ অটোবায়োগ্রাফি। কার এটি এপিথেট ছিল? কোন মুঘল সম্রাটের এপিথেট ছিল প্রিন্স অফ মুঘল গার্ডেন বা প্রিন্স অফ অটোবায়োগ্রাফি? কার ছিল? বলো। বাবর। বাবরের আত্মজীবনীর নাম কি? তুজুক কি বাবরি বা বাবর নামা। তাহলে প্রিন্স অফ অটোবায়োগ্রাফি বা প্রিন্স অফ মুঘল গার্ডেন কাকে বলা হতো বা কে পরিচিত ছিল? বাবর। পরে কোশ্চেন দেখি। একদম আবার আমরা কনস্টিটিউশনের একটা কোশ্চেন ফিরে এসেছি, দেখি কনস্টিটিউশন থেকে আগের বারে 7টা কোশ্চেন এসেছিল কোথায়? 2019 সালে ফুড এসআই যে লাস্ট হলো প্রিলিমিনারিতে। তাহলে কনস্টিটিউশনকে বাদ দিলে চলবে না। তাহলে ভারতীয় সংবিধানে নিচের কোন অংশটি, কোন অংশ মানে পার্ট, কোন পার্টটায় বলা আছে যে ডিপিএসপি অর্থাৎ রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি, ডিপিএসপি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিস। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে পার্ট 4। উত্তর হবে পার্ট 4। আর এই ডিপিএসপির কনসেপ্টটা কোথা থেকে নেওয়া হয়েছে বা ধারণাটা কোথা থেকে নেওয়া হয়েছে বলতে পারবে? বলতে পারবে কি? আইরিশ বা আয়ারল্যান্ডের কনস্টিটিউশন বা সংবিধান থেকে কিন্তু না হয়েছে এই ডিপিএসপি। দেখি পরের কোশ্চেন কি আছে দেখি। হ্যাঁ, রেঞ্জ, আর্টিকেল রেঞ্জ, ডিপিএসপির আর্টিকেল রেঞ্জ কত? বারবার বলেছি, পার্ট, শিডিউল, আর্টিকেল রেঞ্জ, এটা একদম কিন্তু ঠোঁটস্থ থাকবে, কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেলে কোনটা আছে, কোন পার্টে সেটা আছে, শিডিউলে আছে কিনা, সেগুলো কিন্তু প্রত্যেকটা হবে। তাহলে এখানের উত্তরটা কি হবে? এখানের উত্তর হবে আর্টিকেল 36 থেকে 51-তে কি বলা আছে? ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ওকে, ঠিক আছে, চলো পরেরটা দেখি, পরের কোশ্চেন কি আছে। চলো, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে সাংবিধানিক প্রতিকারের অধিকারের কথা বলা আছে? অর্থাৎ রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, অর্থাৎ কোন আর্টিকেলে বলা আছে এই যে ভারতীয় সাংবিধানিক প্রতিকারের অধিকারের কথা? আর্টিকেল 32। আর্টিকেল 32। এটাকে হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন কে বলেছিল? এই একমাত্র এই আর্টিকেল হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলা হয়, কে বলেছিল? ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি ছিলেন সংবিধানের যে খসড়া কমিটি তার প্রেসিডেন্ট। ওকে, তাহলে এই যে তোমার টোটাল যে 7খানা যে ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক যে অধিকারগুলো আছে, টোটাল 7খানা, কিন্তু বর্তমানে 6খানা, সেইগুলো কিন্তু ধরে ধরে পড়তে হবে যে কোনটা কোন যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা বাদ গেছে, কোন 6টা আছে, প্রত্যেকটা ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক যে অধিকারগুলো সেগুলো কিন্তু পড়তে হবে। আসি পরের কোশ্চেন দেখি। আচ্ছা, ভারতের সব থেকে ক্ষুদ্রতম রেলওয়ে জোন অর্থাৎ সব থেকে স্মলেস্ট রেলওয়ে যে অঞ্চলটা আছে সেটা কোনটা? কি হবে উত্তর? কি হবে উত্তর? হবে মেট্রো রেলওয়ে। মূলত মেট্রো রেলওয়ের সদর দপ্তরটা কোথায় আছে? কলকাতা মেট্রোতে আছে। আচ্ছা, কলকাতা মেট্রোর প্রতিষ্ঠা সাল কবে? 1984। কত তারিখ? 24 অক্টোবর। ওকে, কলকাতা মেট্রোর তাহলে প্রতিষ্ঠা সাল কবে? 1984, 24 অক্টোবর। দেখো, যে জিনিসটা জানবো ভালো করে জানবো, যাতে কোনরূপ ঘুরিয়ে পেঁচিয়ে যাই কোশ্চেন আসবো আসবে না। আচ্ছা, নতুন একটা কারেন্ট অ্যাফেয়ার্স বা রিসেন্ট একটা টপিক, আমরা ওয়েস্ট বেঙ্গল বাসী হিসেবে খুব গর্ব, আন্ডার ওয়াটার মেট্রো ফার্স্ট কোথায়? ইন্ডিয়ার ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো কলকাতা মেট্রো কবে লঞ্চ করলো বা কবে এটা ইনোগ্রেট করলো আমাদের পিএম মোদিজি? 6 মার্চ, এই কিছুদিন আগেই, 2024। তাহলে ফার্স্ট মেট্রো রেলওয়ে
ইন্ডিয়ার মধ্যে, সেটাও হবে কলকাতা মেট্রো। আর ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো ইন্ডিয়ার মধ্যে, সেটাও কিন্তু কলকাতা মেট্রো। ওকে, দুটো কিন্তু মনে রাখতে হবে। চলো পরে কোশ্চেন। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভিলাই, দুর্গাপুর, রাউরকেল্লা এই ইন্ডাস্ট্রিগুলো গড়ে তুলতে হয়? দেখো, 5 ইয়ার প্ল্যান খুব ভাইটাল একটা পার্ট। 5 ইয়ার প্ল্যান, প্রত্যেকটা 5 ইয়ার প্ল্যান ফ্রম 1951 টু একদম শেষ অবধি 12th 5 ইয়ার প্ল্যান অবধি তোমাকে কিন্তু প্রত্যেকটা ভাইটাল পার্টগুলো পড়তে হবে। তাহলে কোন 5 ইয়ার প্ল্যানে ভিলাই, দুর্গাপুর, রাউরকেল্লা গঠিত হয়? আচ্ছা, প্রথম 5 ইয়ার তাহলে আমরা দেখে নেবো যে কোনটা থেকে কত, কোন কোন 5 ইয়ার প্ল্যান। আর ভিলাই, দুর্গাপুর, রাউরকেল্লা কবে গঠিত হয়েছিল সেটা জানলেই একদম ইজিলি অ্যান্সার করা যাবে। তাহলে প্রথমটা কত? 1951 থেকে 56। দ্বিতীয়টা কত? 56 থেকে 61। তৃতীয়টা কত? 61 থেকে 66। চতুর্থটা কত? 1969 থেকে 74। আচ্ছা, এবার দেখি ভিলাই ভিলাই কত সালে গঠিত হয়? 1957। দুর্গাপুর কত সাল? 1959। রাউরকেল্লা কত সাল? 1959। তাহলে দেখি কোন রেঞ্জে পড়ছে। 1956 থেকে 61 এর মধ্যেই নিশ্চয়ই তিন রেঞ্জ, তাহলে দ্বিতীয় অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো, ইজিলি আমরা কোন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন সাল থেকে কোন সাল এবং তার আন্ডারে কি কি গঠিত হয়েছে, এইটা যদি একদম এস্টাবলিশমেন্ট ইয়ার ধরে ধরে আমরা যদি বোঝাতে পারি বা নিজে যদি পড়ে রাখতে পারি, তাহলে কিন্তু এই সকল কোয়েশ্চেন গুলো কিন্তু কোনো অসুবিধা হবে না। ওকে, ঠিক আছে, চলো পরে কোশ্চেনে আসি। আচ্ছা, জনসংখ্যার বিচারে সেন্সাস 2011 আদমশুমারি সেন্সাস অনুযায়ী জনসংখ্যার বিচারে ভারতের সব থেকে ছোট ইউনাইটেড টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা জনসংখ্যার বিচারে? তাহলে দেখো, লার্জেস্ট, আগের বারে কিন্তু কোয়েশ্চেন এসেছে লার্জেস্ট, লংগেস্ট, স্মলেস্ট, হাইয়েস্ট, এইগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু পড়ে রাখতে হবে। তাহলে জনসংখ্যার বিচারে ইউনাইটেড টেরিটরির মধ্যে ছোট্ট কে? লাক্ষাদ্বীপ। ওকে, ছোট্ট কে তাহলে লাক্ষাদ্বীপ। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। আচ্ছা, 2011 সেন্সাস অর্থাৎ 2011 আদমশুমারি অনুযায়ী ভারতবর্ষে ফিমেল সেক্স রেশিও কত? দেখো, সেক্স রেশিও একটা খুব ভাইটাল একটা পার্ট। আমাদের ফিমেল সেক্স রেশিওটা তাহলে কত? 943, 943। ওকে, আর যদি চাইল্ড বলে, চাইল্ড মানে হচ্ছে 0 থেকে 6, চাইল্ড সেক্স রেশিও কত? 919। ওকে, ফিমেল বললে 943 আর চাইল্ড বললে 919। ওকে, তাহলে দেখি পরের কোশ্চেন। ইয়েস, ডব্লিউবিতে পরীক্ষা ফুড এসআই ওয়েস্ট বেঙ্গলের কোথায় কি আছে না জানলে হয়? চিন্তামণিকর পাখিরালয়, চিন্তামণিকর পাখিরালয় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, কোন জেলায় অবস্থিত? চলো ঝটপট আনসার করো, কোন জেলা? তাহলে কোন জেলায় দেখতে পেলাম? দক্ষিণ 24 পরগনা। তাহলে চিন্তামণিকর পাখিরালয় পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। ঠিক আছে, পরের কোশ্চেন দেখি কি আসছে। নামদাফা ন্যাশনাল পার্ক, আমি একটু আগেই বললাম ন্যাশনাল পার্ক, ফার্স্ট ন্যাশনাল পার্ক, লার্জেস্ট ন্যাশনাল পার্ক, স্মলেস্ট ন্যাশনাল পার্ক, রিসেন্ট লাস্ট যে দুটো ন্যাশনাল পার্ক, প্রত্যেকটা কিন্তু পড়ে রাখতে হবে। এবং কোন রাজ্যে কোন ন্যাশনাল পার্কটা গুরুত্বপূর্ণ পড়ে রাখতেই হবে। নামদাফা ন্যাশনাল পার্ক তাহলে কোন রাজ্যে? অ্যান্সার হয়ে যাবে অরুণাচল প্রদেশ। ওকে, আর যদি লার্জেস্ট বলে, লার্জেস্ট হচ্ছে কি বলতে পারবে? লার্জেস্ট হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক। আর স্মলেস্ট, স্মলেস্ট যদি বলে কি অপশন হবে? সাউথ বাটন। যেটা কোথায় আছে সাউথ বাটনটা? না, ওটা আছে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। তাহলে ফার্স্ট ন্যাশনাল পার্ক কি? ফার্স্ট ন্যাশনাল পার্ক হেলে ন্যাশনাল পার্ক, জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটা উত্তরাখণ্ডে। ওকে, তাহলে প্রত্যেকটা ন্যাশনাল পার্ক, তারপরে হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, তারপরে হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ, প্রত্যেকটা কিন্তু একদম কারেন্ট টপিক তোমাকে পড়ে রাখতেই হবে, না পড়লে কিন্তু হবে না। ঠিক আছে, আচ্ছা, আমাদের স্ট্র্যাটেজিকের কোর্স
আমাদের অ্যাপের লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমি এই অ্যাপে নতুন ক্লাস করাবো, একদম স্ট্যাটিক জিকেতে যা যা পোর্শন আছে অ্যাপে ক্লাস চলছে অলরেডি। যদি কেউ এনরোল করতে চাও, পিএসসি ক্লার্কশিপ আসছে, মিসলেনিয়াস আসছে, এবং এর কোর্সগুলোর হচ্ছে টাইম কত না, যে পরীক্ষার দিন অবধি, পরীক্ষার একদম আগের দিন অবধি এর টাইম। একদম স্ট্যাটিক জিকেতে যা যা টপিক হয় প্রত্যেকটা ধরে ধরে পড়ানো হবে, এবং প্রত্যেকটার এমসিকিউ মোর দেন 3000+ এমসিকিউ। যত এমসিকিউ প্র্যাকটিস হবে তত কিন্তু আমাদের যে এরর গুলো, মিস্টেক যেগুলো হয় সেগুলো কিন্তু আর হবে না। চলো পরের কোশ্চেন দেখি, আসি কি আছে। আচ্ছা, ঘনাদা, বারবার বলেছি যে কে কোন চরিত্রের সৃষ্টিকর্তা সেটা কিন্তু জানতে হবে। তাহলে ঘনাদা চরিত্রটি কার সৃষ্টি? ঘনাদা চরিত্র, তাহলে উত্তর কি হবে? প্রেমেন্দ্র মিত্র। ইয়েস, প্রেমেন্দ্র মিত্র। এগুলো কিন্তু একটু জেনে নিতে হবে যে কে কোনটার কে চরিত্র, তারপরে ছদ্মনাম, কার কে ছদ্মনাম, সেগুলোও কিন্তু জেনে রাখাটা বাধ্যতামূলক। কারণ এই যে আপকামিং যে পিএসসি মিসলেনিয়াস এক্সাম 75 মার্কসের জিকে আছে, ওখানে কিন্তু এই ছদ্মনাম, চরিত্র, তারপরে কে কোন বই লিখেছে, এগুলো থেকে কিন্তু খুব ভালো ভালো কোশ্চেন কিন্তু ওরা নেয়। ওকে চলো, ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায়? HQ হেডকোয়ার্টার কিন্তু তোমাকে পড়ে রাখতেই হবে। ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায়, ইউনিসেফের হেডকোয়ার্টার কোথায়, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায়, আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়, এগুলো কিন্তু পুরো কিন্তু তোমাকে পড়ে রাখতে হবে। তাহলে ইউনেস্কোর হেডকোয়ার্টারটা কোথায় অবস্থিত জানলাম, ইউনেস্কো প্যারিস। প্যারিসটা কোথায়? ফ্রান্স। ফ্রান্স। ওকে, প্যারিসটা কোথায়? ফ্রান্স। 2024 অলিম্পিক কোথায় হবে? এই ফ্রান্সেই হবে 2024। ওকে, কোথায় হবে? ফ্রান্সে হবে। ওকে, ঠিক আছে। চলো পরেরটা দেখি কি কোশ্চেন আছে। একদম আবার একটা হেডকোয়ার্টার নিয়ে আবারও একটা কোশ্চেন। আমি বলেছি কি প্রত্যেকটা টপিক থেকে আজকের এই ক্লাসটা কনসিস্ট হয়েছে, প্রত্যেকটা টপিক থেকে। তাহলে দেখা যাক, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায়? তাহলে অপশন কি হবে? দা হেগ। দা হেগ এটা কোথায় অবস্থিত? নেদারল্যান্ড। নেদারল্যান্ডের দা হেগ শহরে। ওকে, নেদারল্যান্ডের দা হেগ শহরে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অবস্থিত। দেখি পরে কোশ্চেন কি আছে। তাহলে কি কি বললাম? হেডকোয়ার্টার্স গুলো প্রত্যেকটা, আইসিসি, তারপরে ফিফা, হকি, এদের যে হেডকোয়ার্টার গুলো এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু তোমাকে পড়তে হবে। ঠিক আছে, দেখি পরে কোশ্চেন কি আছে। একদম স্পোর্টস টার্মিনোলজি, কোন খেলার সঙ্গে কি জড়িত? স্পোর্টস যে টার্মিনোলজি গুলো সেগুলো কিন্তু একদম ধরে ধরে কিন্তু পড়তে হবে। টি ক্যাডি, বারবার পরীক্ষা আসা কোশ্চেন। টি ক্যাডি, স্টিমি, বুগি, এগুলো কোন খেলার সঙ্গে জড়িত? এগুলো হচ্ছে গলফ খেলার সঙ্গে জড়িত। তাহলে টি ক্যাডি, বুগি, স্টিমি এগুলো হচ্ছে কোথা কার সঙ্গে জড়িত? এগুলো হচ্ছে, তাহলে দেখলাম আমরা কি গলফ খেলার সঙ্গে জড়িত। দেখি পরে কোশ্চেন কি আছে। একদম আবারও একটা স্পোর্টস টার্মিনোলজি রিলেটেড। পেনাল্টি কর্নার। পেনাল্টি কর্নার কথাটা কোন খেলার সঙ্গে জড়িত? হকি, ফুটবল, ক্রিকেট, বেসবল? কি অ্যান্সার আছে দেখি, কি অ্যান্সার? তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হবে হকি। এইটা কিন্তু অনেক ছেলে মেয়ে ভুল করে আসে, ভাবে সবাই দেখে যে কর্নার আছে আর পেনাল্টি শব্দটা আছে, তাহলে একটু ফুটবলে করে দেই, কিন্তু হকি ইজ দ্য রাইট অ্যান্সার, পেনাল্টি কর্নার। দেখি পরের কোশ্চেন কি আছে। ইয়েস, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যে প্রচলিত যে উৎসবগুলো, বনবিবি উৎসব, ঝাঁপা, ভাদু পূজা, টুসু পূজা, রামকেলি, এগুলো কিন্তু একদম মানে টিপিক্যাল যে স্ট্যাটিক জিকের কোয়েশ্চেন। তাহলে বনবিবি উৎসব পশ্চিমবঙ্গের কোন জেলার একটি বিখ্যাত উৎসব? সুন্দরবনের মাঝিরা যখন মাছ ধরতে যায় বা যখন মধু পাড়তে যায়, এই ঠাকুরের পুজো করেই কিন্তু বেরোয়। দক্ষিণ 24 পরগনা বনবিবি উৎসব। দক্ষিণ 24 পরগনা জেলার একটা খুব বিখ্যাত উৎসব হচ্ছে বনবিবি উৎসব। চলো দেখি পরেরটা। ইয়েস, ভারতবর্ষের একটা বিখ্যাত রাজ্যের উৎসব জালিকাট্টু। জালিকাট্টু কোন রাজ্যের উৎসব? আমার এই ক্লাসটা আমি বারবার বলে
বলেছি এই ক্লাসটা স্পোর্টস টার্মিনোলজি আছে, কিছু হিস্ট্রি কোয়েশ্চেন আছে, কিছু টিপিক্যাল স্ট্যাটিক জিকের কোয়েশ্চেন আছে, কিছু উৎসবের কোয়েশ্চেন আছে, কিছু স্পোর্টস রিলেটেড যেসব অ্যাওয়ার্ড গুলো আছে সেগুলোর কোশ্চেন আছে। তাহলে জালিকাট্টু কোন রাজ্যের উৎসব? তামিলনাড়ু, কেরালা, মধ্যপ্রদেশ, রাজস্থান। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে তামিলনাড়ু। তাহলে জালিকাট্টু কোন রাজ্যের উৎসব? অপশন কি হবে? উত্তর তামিলনাড়ু। জালিকাট্টু। চলো দেখি পরেরটা। হ্যাঁ, একদম। এইবার আসছি বই, অর্থাৎ বুকস অ্যান্ড অথার্স। বুকস অ্যান্ড অথার্স, বুকস অ্যান্ড অথার। আগের বারে 2 থেকে 3টে কোশ্চেন নিয়েছে ফুড এসআই 2019-এ। বুকস অ্যান্ড অথার্স, দেখা যাক কি আছে। তরুণের স্বপ্ন, তরুণের স্বপ্ন বইটা কে লিখেছে? তরুণের স্বপ্ন কি আছে? দাদাভাই নওরোজি, এস.সি. বোস, সুভাষচন্দ্র বোস, গান্ধীজি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কি উত্তর হবে? কি উত্তর হবে? তাড়াতাড়ি। তরুণের স্বপ্ন, তরুণের স্বপ্ন কি উত্তর হবে? উত্তর কি হবে? সুভাষচন্দ্র বোস। মেন মেন যে বুকস অ্যান্ড অথার্স, অনেক ভাইটাল বুকস অ্যান্ড অথার্স আছে, সেটা কিন্তু পড়তেই হবে। দেখি পরের কোশ্চেন। ইয়েস, আবারও একটা বুকস অ্যান্ড অথারের একটা কোশ্চেন। রামচরিত মানস, দেখি কে কে ঠিক অ্যান্সার দেয়। রামচরিত মানস, সন্ধ্যাকর নন্দী, কালিদাস, আবুল আহমিদ লোহিরি, তুলসীদাস। রামচরিত মানস বইটা কে লিখেছে? দেখা যাক কি আছে দেখি। এর একটা ট্রিক্স বলে দেব। উত্তর কি হবে? উত্তর হবে তুলসীদাস। তাহলে রামচরিত মানস, উত্তর কি হবে? তুলসীদাস। দেখো, মানস দুটো জিনিস গোলায়, একটা রামচরিতম আর একটা রামচরিত মানস। রামচরিতম হলে সন্ধ্যাকর নন্দী, আর রামচরিত মানস তুলসীদাস। কি করে বুঝবে? মানসের লাস্টে এ এস, তুলসীদাসের লাস্টেও এ এস, তাহলে আজ থেকে আর ভুল হবে না। রামচরিত মানসের তাহলে কে লিখেছিল? তুলসীদাস। আর রামচরিতম সন্ধ্যাকর নন্দী। দেখা যাক পরের কোশ্চেন কি আছে। আবারও একটা বইয়ের লেখা আছে, দেখা যাক কি আছে। ইন্ডিয়া ডিভাইডেড, ইন্ডিয়া ডিভাইডেড, হু ইজ দ্য অথর অফ ইন্ডিয়া ডিভাইডেড? ওকে, দাদাভাই নওরোজি, এস.সি. বোস, গান্ধীজি, রাজেন্দ্র প্রসাদ। তাহলে অথার কে? কি উত্তর হবে? ইয়েস, ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি, বাবু রাজেন্দ্র প্রসাদ বা ডক্টর রাজেন্দ্র প্রসাদ। উত্তর হবে ইন্ডিয়া ডিভাইডেড। আচ্ছা, এর কতগুলো উপাধি ছিল? কি কি উপাধি? গান্ধী অফ বিহার, অর্থাৎ বিহারের গান্ধী। আরেকটা কি? আরেকটা হচ্ছে খুব ভাইটাল একটা এপিথেট, অজাত শত্রু। অজাত শত্রু, এটা কে দিয়েছিল? গিভেন বাই গান্ধীজি। তাহলে গান্ধী অফ বিহার কাকে বলা হয়? রাজেন্দ্র প্রসাদকে। অজাতশত্রু নামে কে পরিচিত? রাজেন্দ্র প্রসাদ। দেখি পরে কোশ্চেন কি আছে। দ্য সংস অফ ইন্ডিয়া, আগের বছর বুকস অ্যান্ড অথার্স থেকে 2 থেকে 3টে কোশ্চেন এসেছে ফুড এসাইতে। তো প্রত্যেকটা পার্ট আজকে, আগের বছর যে যে পার্ট থেকে কোশ্চেন এসেছে সে সে পার্ট থেকে আমি কিন্তু কোশ্চেন করছি। পরের দিনের ভিডিও কনস্টিটিউশন, পরের দিনের ভিডিও কনস্টিটিউশন 100+ ম্যারাথন চলবে, পুরো কনস্টিটিউশনের ওপর চলবে। তাহলে দ্য সংস অফ ইন্ডিয়া কার লেখা? সরোজিনী নাইডু, দাদাভাই নওরোজি, সুভাষচন্দ্র বোস, গান্ধীজি। দেখি কি উত্তর হয়। তাহলে দ্য সংস অফ ইন্ডিয়া, সরোজিনী নাইডু। উত্তর কি হবে? সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু কি ফার্স্ট ওমেন গভর্নর, ভারতবর্ষের ফার্স্ট মহিলা গভর্নর কে? সরোজিনী নাইডু। আবার কি আছে? 1925 কংগ্রেসের কানপুর সেশন, ফার্স্ট ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তাহলে সরোজিনী নাইডু এই সংস অফ ইন্ডিয়ার লেখা। আমি কি বলেছি? রিনাউন্ড যে পার্সোনালিস্ট আছে তার সঙ্গে কিন্তু উনি যিনি যে যে ব্যাপারে কিন্তু বিখ্যাত ছিলেন, তো সেই সব ব্যাপারগুলো কিন্তু পড়ে নিতে হবে, তাহলে কিন্তু আমরা কোনোদিনও ভুলবো না। ফার্স্ট ওমেন গভর্নর কে? সরোজিনী নাইডু। আর ফার্স্ট ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কানপুর 1925 কে? সরোজিনী নাইডু। ওকে, আচ্ছা চলো পরে কোশ্চেন। ইয়েস, দ্য লোগো অফ যাদবপুর ইউনিভার্সিটি, একটা বিখ্যাত ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গলের। কে এঁকেছিলেন? যামিনী দেবী, নন্দলাল বোস, অবনীন্দ্রনাথ ঠাকুর, রবি ভার্মা। দ্য লোগো অফ যাদবপুর ইউনিভার্সিটি কে এঁকেছিলেন? ইনি কিন্তু
সহজ পাঠেরও চিত্র এঁকেছিলেন। সহজ পাঠের যে বইতে যে ছোট খোকা বলে অ আ শেখো নিত্য সেটা ক কা, তো এগুলো কিন্তু এই যে সহজ পাঠের যে চিত্র, এটা কিন্তু উনি লিখেছিলেন বা উনি এঁকেছিলেন। তাহলে কি হবে? উত্তর কি হবে? নন্দলাল বোস। নন্দলাল বোস। তাহলে দ্য লোগো অফ যাদবপুর ইউনিভার্সিটি কে এঁকেছিলেন? নন্দলাল বোস। চলো পরেরটা দেখি। ইয়েস, একটা অপারেশন নিয়ে কোয়েশ্চেন আছে। অপারেশন সানশাইন কথাটি কিসের সঙ্গে জড়িত? দেখি অপশনগুলো। কলকাতার স্ট্রিট থেকে হকার্সদের উচ্ছেদ করার জন্য, সূর্যের তীব্রতর আলোকরশ্মির প্রতিবাদ করার জন্য, অমৃতসরের মন্দিরকে স্বর্ণ মন্দিরকে সুরক্ষা দেওয়ার জন্য, আর দুগ্ধজাত পণ্যের সরবরাহ বৃদ্ধি করতে। তাহলে উত্তর কি হবে? দেখি কে কি উত্তর দিতে পারে। উত্তর কি হবে? কলকাতার স্ট্রিট থেকে হকার্সদের উচ্ছেদ করার জন্য কি হয়? অপারেশন সানশাইন করা হয়। দেখা যাক পরের কোশ্চেন কি আছে। ইয়েস, কোন বছর অ্যাওয়ার্ডস থেকে আগের বছর তিনখানা কোশ্চেন এসেছিল ফুড এসআইতে 2019 প্রিলিমিনারিস। কোন বছর প্রথম ভারতরত্ন দেওয়া হয়? এই যে ভারতরত্ন, দাদা সাহেব ফালকে, তারপরে পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, এগুলো প্রত্যেকটা জেনে রাখতে হবে। তাহলে কোন বছর প্রথম ভারতরত্ন দেওয়া হয়? 1954, 1954 সালে। কে কে পেয়েছিল? দেখে নিই একটু কে কে পেয়েছিল। দেখি। একদম ফার্স্ট রেসিপিয়েন্টস অফ ভারতরত্ন ওয়ার, প্রথম প্রথম বছর অর্থাৎ 1954-এ যে তিনজন পেয়েছিল, সেই তিনজনের নাম কি? প্রথম যে গভর্নর যিনি ছিলেন, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, চক্রবর্তী রাজাগোপালাচারী, আচ্ছা, সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সিভি রমন, এই তিনজন ব্যক্তি 1954 সালে কি পেল? প্রথমবারের জন্য ভারতরত্ন পেল। এবার দেখে নি কারেন্ট টপিকস। এই বছর 2024 সালে টোটাল 5জন ভারতরত্ন পেয়েছেন। সেই 5জনের নামগুলো কি কি? একদম কি কি আছে? কাপুরি ঠাকুর, ইনি কে ছিলেন? বিহারের ফরমার চিফ মিনিস্টার। আচ্ছা, লালকৃষ্ণ আদবানি, অর্থাৎ 5জন যারা পেয়েছে, সেই 5জনের নাম কি আমরা একটু দেখে নিই, এটা পুরো একদম কারেন্ট অ্যাফেয়ার্স। আচ্ছা, ভেটেরিয়ান, ভারতীয় জনতা পার্টি লিডার পিভি নরসিমা রাও, ফরমার প্রাইম মিনিস্টার। এই পিভি নরসিমা রাওয়ের সময় পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি এই দুটো বিল পাস হয়েছিল। চৌধুরী চরণ সিং, চৌধুরী চরণ সিং ফরমার প্রাইম মিনিস্টার, যে কিনা এগ্রিকালচার সেক্টরের উন্নতিতে সাহায্য করেছে। আর এটাকে ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন, ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন কে? এম এস স্বামীনাথন। তাহলে দেখো, ফার্স্ট তিনজন কে পেয়েছিলেন 1954-এ, সেটা আমরা দেখলাম। আর এই বছর একদম সব রেকর্ডকে ছাপিয়ে ইন্ডিয়াতে প্রথমবারের জন্য 5জন ব্যক্তি ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া যে কিনা ভারতরত্ন পেল। সেই 5জন ব্যক্তি কে কে? কাপুরি ঠাকুর, লালকৃষ্ণ আদবানি, পিভি নরসিমা রাও, চৌধুরী চরণ সিং এবং এম এস স্বামীনাথন। তাহলে রিলেটেড যেসব ঘটনাগুলো, সেগুলো কিন্তু কারেন্ট টপিক গুলো আমরা পড়ছি। পরের কোশ্চেন আসি, দেখি কি কি। ইয়েস, কোন ভারতীয় প্রথম দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পান? বা কোন ভারতীয় প্রথম দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পান? উত্তর কি হবে? উত্তর হবে দেবিকা রানী। আচ্ছা, মূলত দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডটা কি জন্য দেওয়া হয় বলতো? ফিল্ম পার্সোনালিস্ট এবং যারা ফিল্ম মেকার তাদেরকেও দেওয়া হয় দাদা সাহেব ফালকের নামে। প্রথম যিনি পান তিনি কে? দেবিকা রানী। একদম। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয় ফার্স্ট কোন বছর? আমি বারবার বলেছি, কোনো অ্যাওয়ার্ড পড়লে ফার্স্ট কবে দেওয়া শুরু হয়েছিল, ফার্স্ট কে পেয়েছিল, আর যদি রিসেন্ট কেউ পায় বা পেয়ে থাকে পুরো দেখে নিতে হবে। তাহলে দেবিকা রানী দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কবে পেয়েছিল? 1969। দেখি এবছর দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড আদৌ দেওয়া হয়েছে কিনা। হ্যাঁ, 2024-এর ক্যাটাগরিতেও দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। দেখা যাক কে পেয়েছে। বেস্ট ফিল্ম জওয়ান, এসআর কে, সবাই মুভ হলে গিয়ে দেখেছে, হই হই করে দেখেছে জওয়ান। আচ্ছা, বেস্ট ফিল্ম ক্রিটিক্স 12th ফেল, এখনো পর্যন্ত কেউ দেখতে বাকি আছে কিনা তার এরকম ঠিক নেই, সবাই দেখেছে। আচ্ছা, বেস্ট অ্যাক্টর অবভিয়াসলি শাহরুখ খান ফ্রম জওয়ান। আচ্ছা, বেস্ট অ্যাক্ট্রেস ক্রিটিক্স, বেস্ট অ্যাক্ট্রেস, বেস্ট মিউজিক ডিরেক্টর, প্লেব্যাক সিঙ্গার এবং প্লেব্যাক সিঙ্গার ফিমেল এবং মেন। তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু দাদা সাহেব ফালকে রিলেটেড, যেগুলো অ্যাওয়ার্ড পেয়েছে সেগুলো কিন্তু দেখে নিতে হবে। দেখি পরের কোশ্চেন কি আছে। একদম সন্ন্যাসী বিদ্রোহের নেতা ছিলেন। দেখো কি বলেছি, কৃষক বিদ্রোহ, নীল বিদ্রোহ,
চম্পারণ সত্যাগ্রহ, সন্ন্যাসী বিদ্রোহ, ফকির বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, প্রত্যেকটা বিদ্রোহ কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে, প্রত্যেকটা বিদ্রোহ। ঠিক আছে, দেখা যাক। কৃষক বিদ্রোহ অর্থাৎ সন্ন্যাসী বিদ্রোহের তাহলে নেতা কে ছিলেন? অপশন কি হবে? অপশন হবে বি এবং সি, অর্থাৎ ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী, এই দুজনেই কিন্তু সন্ন্যাসী বিদ্রোহের নেতা ছিলেন। আর চারু মজুমদার কার ছিলেন? চারু মজুমদার তেভাগা আন্দোলন, তেভাগা আন্দোলনের ছিলেন চারু মজুমদার। কত সাল? 1946 সাল। ঠিক আছে, দেখি পরের কোশ্চেন। ভারত ছাড়ো আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল? শুরু হয়েছিল কবে শুরু হয়েছিল? 1942, 1942 সাল, 8 আগস্ট শুরু হয়েছিল, 8ই আগস্ট শুরু হয়েছিল। ওকে, চলো দেখি পরে কোশ্চেন কি আসে। গান্ধী আরউইন প্যাক্ট, এই যে গান্ধী আরউইন প্যাক্ট, পুনা প্যাক্ট, লখনৌ প্যাক্ট, এগুলো কিন্তু প্রত্যেকটা ভাইটাল প্যাক্ট হবে। কত সালে হয়েছিল? 32, 35, 31, 30? কত সাল? তাহলে 1931 সালের 5ই মার্চ গান্ধী আরউইন প্যাক্ট হয়েছিল। এবং এই প্যাক্টের অনেকগুলো হচ্ছে নীতি ছিল, যে এই গান্ধী আরউইন প্যাক্টের দ্বারা গান্ধীজি অর্থাৎ কংগ্রেস সেকেন্ড রাউন্ড টেবিল বৈঠক অর্থাৎ দ্বিতীয় গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করবে। তারপরে কি বলা হলো? গান্ধীজি দাবি করেছিল যে প্রত্যন্ত গ্রামে গিয়ে লবণ তৈরি করতে দিতে হবে। তারপরে ইংরেজরা দাবি করেছিল যে ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব এই তিনজন ব্যক্তিকে বাদ দিয়ে বাকি সব জেলবন্দীদের মুক্তি দিতে হবে। তাহলে প্রত্যেকটা প্যাক্টের যেসব বৈশিষ্ট্য ছিল সেগুলো কিন্তু বলতে হবে। দেখি পরে কোশ্চেন কি আসে। ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি সংসদের সংবিধানের সাথে সম্পর্কিত? কি কি বলেছি আমি, আজকে অনেকগুলো কনস্টিটিউশনের কোশ্চেন করেছি, পরের দিন কনস্টিটিউশনের একদম 100+ ম্যারাথন থাকবে। তাহলে অপশন কি হবে? অপশন হবে 79, আর্টিকেল 79, যেটা কিনা পার্লামেন্ট কনসিস্ট করে। ওকে, এটাই অপশন। ঠিক আছে, দেখা যাক পরে কোশ্চেন। ভারতের মহাভারতকে প্রথম বাংলা অনুবাদ করেন কে? প্রথম বাংলায় অনুবাদ করেন চণ্ডীদাস, মুকুন্দরাম, কবীন্দ্র পরমেশ্বর আর কৃষ্ণদাস কবিরাজ। তাহলে মহাভারতের প্রথম বাংলা অনুবাদক কে? কবীন্দ্র পরমেশ্বর, মহাভারতের প্রথম বাংলা অনুবাদক। ওকে, ঠিক আছে, পরে কোশ্চেন দেখি কি আসে। সম্প্রতি রিসেন্টলি একদম কারেন্ট টপিকের কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া কিন্তু জিকে কিন্তু একদম মানে নেভানো আলোর মতো। তাহলে 58তম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী দুজন ব্যক্তি, গুলজার, জগৎগুরু রাম ভদ্রাচার্য, শীল দীক্ষিত, এ এন্ড বি। তাহলে জয়ী দুজন ব্যক্তি হলেন কে? তাহলে বোথ এ অ্যান্ড বি। এখানে দুজন বলেছে সেই জন্য বোথ এ অ্যান্ড বি অ্যান্সার হয়ে গেছে, কিন্তু জয়ী দুজনই ব্যক্তি আছে, একজন উর্দু কবি এবং আরেকজন সংস্কৃত স্কলার জগৎগুরু রামভদ্র আচার্য। দেখে নি একদম কি পাচ্ছি, উর্দু পোয়েট গুলজার এবং সংস্কৃত স্কলার জগৎগুরু রামভদ্র আচার্য, যেবারে কিনা 58 জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড যারা কিনা পেয়েছেন। দেখি পরের কোশ্চেন, একদম ইকোনমিক্সের একটা কোশ্চেন। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, আচ্ছা ফার্স্ট ব্যাংক কত সালে চালু হয়েছিল? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠা হয় কবে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয় কেন, কবে? আচ্ছা, প্রথম কবে ব্যাংক ন্যাশনালাইজেশন হয়? দ্বিতীয়বারের জন্য কবে হয়? প্রত্যেকটা ভাইটাল কোশ্চেন, তো প্রত্যেকটা কিন্তু তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার খুঁটিয়ে পড়তে হবে। এখানে কোশ্চেনটা কি আছে, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া 1955 সালে নতুন কোন নাম নিয়ে আত্মপ্রকাশ করেছিল? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এইচডিএফসি, আইসিআইসিআই। তাহলে উত্তর কি হবে? 1955 ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নাম নিয়ে আত্মপ্রকাশ করেছিল। পরে কোশ্চেন, রিজিওনাল রুরাল ব্যাংক, দেখো রিজিওনাল রুরাল ব্যাংক যেটাকে আমরা শর্ট ফর্ম আরআরবি জানি একদম, তাহলে কোন বছর প্রতিষ্ঠিত হয়, কোন বছরে? 1972, 75, 78, 88? অপশন উত্তর কি হবে তাহলে? উত্তর হবে 1975। কবে? যেহেতু রুরাল নিয়ে কাজ করেছিলেন আমাদের মহাত্মা গান্ধী, তাই ওনার জন্মদিনে 2রা অক্টোবর 1975-এ এইটা প্রতিষ্ঠা করা হয়। আমাদের ভারতবর্ষে গোয়া এবং সিকিম এই দুটো স্টেট বাদে প্রত্যেকটা স্টেটে কিন্তু আরআরবি রয়েছে। দেখি পরে কোশ্চেন, ভারতবর্ষের প্রথম
নন কংগ্রেসি প্রাইম মিনিস্টার, অর্থাৎ প্রথম অকংগ্রেসি প্রাইম মিনিস্টার। নামটা কি? নরেন্দ্র মোদী, মোরারজি দেশাই, অটল বিহারী বাজপেয়ী, চৌধুরী চরণ সিং। কি নামে আছে দেখি? তাহলে প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী মোরারজি দেশাই, একদম মোরারজি দেশাই। এই মোরারজি দেশাই নিয়ে একটা কথা বলি। মোরারজি দেশাই এমন একজন ব্যক্তি যে কিনা ফাইন্যান্স মিনিস্টার হিসেবে সব থেকে বেশিবার বাজেট পেশ করেছেন, এবং আরো কি করেছেন, উনি ওনার নিজের জন্মদিন অর্থাৎ 29 ফেব্রুয়ারিতে বাজেট পেশ করেছেন মোরারজি দেশাই, এবং ফার্স্ট অকংগ্রেসি প্রধানমন্ত্রী যার নাম মোরারজি দেশাই। দেখি পরের কোশ্চেন কি আছে। ভারতবর্ষে প্রথম কাগজ কারখানা তৈরি হয়, অর্থাৎ ফার্স্ট কি হয়েছে, কোথায় হয়েছে, সেগুলো কিন্তু জানতে হবে। শ্রীরামপুর, ঘুষুড়ি, রিষড়া, চন্দননগর। তাড়াতাড়ি উত্তর করো, দেখি কি হয়। তাহলে ফার্স্ট কাগজ কারখানা বা পেপার মিল ইন্ডাস্ট্রি কোথায়? হুগলি, শ্রীরামপুর। কত সাল বলতে পারবে? 1832। হুগলি, শ্রীরামপুর, এইটা আনসার হবে। দেখি পরের কোশ্চেন। আচ্ছা, কোন শিল্পে সর্বাধিক মহিলা শ্রমিক নিযুক্ত আছে? দেখো একদম স্ট্র্যাটেজিকের কোশ্চেন। কোন শিল্পে সর্বাধিক মহিলা নিযুক্ত আছে, কোন শিল্পে সব থেকে বেশি জল লাগে, সেগুলো কিন্তু জানতে হবে। সিমেন্ট তৈরিতে, চা শিল্পে, বস্ত্র শিল্পে, পাট শিল্পে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে চা শিল্পে, একদম চা শিল্পে সর্বাধিক আছে। আচ্ছা, সর্বাধিক জল লাগে কোন শিল্পে? সর্বাধিক জল লাগে হচ্ছে আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে। দেখি পরে কোশ্চেন, একদম এই যে মহারত্ন, নবরত্ন, মিনিরত্ন, কটা মহারত্ন কোম্পানি আছে, কটা নবরত্ন কোম্পানি আছে, কটা মিনিরত্ন কোম্পানি আছে, একদম সবগুলো কিন্তু তোমাদের আনতে হবে। এবং সেগুলো ধরে ধরে পড়ানোর জন্য আমাদের অ্যাপ আছে। আমাদের অ্যাপে নিচের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আমাদের অ্যাপে পুরো একদম ফাউন্ডেশন কোর্স চলছে। প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্টের আলাদা আলাদা সব টপ ক্লাস যারা এডুকেটর আছেন এনারাই কিন্তু আমাদের এই ব্যাচ, অর্থাৎ অরুণাভ পান্ডা একাডেমি অফ কম্পিটিটিভ এক্সাম, এখানে কিন্তু আমাদের হচ্ছে ট্রেনিং দিচ্ছে। এবং আমি বলছি তোমরা এখানে সাবস্ক্রিপশন নিতে পারো, এখানে কিন্তু তোমরা অনেক বেনিফিটেড হবে। চলো তাহলে মহারত্ন কোম্পানি। আচ্ছা দেখে নিই ইন্ডিয়াতে এখন মহারত্ন কটা আছে। ইন্ডিয়াতে একদম মহারত্ন আছে 13টা। ওকে, কি কি 13টা আছে? ভেল, বিপিসিএল, সিআইএল, গেল, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ইন্ডিয়া অয়েল, ন্যাশনাল থার্মাল অর্থাৎ এনটিপিসি, ওএনজিসি, পাওয়ার গ্রিড, স্টিল, রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, পাওয়ার ফিনান্স কর্পোরেশন, অয়েল ইন্ডিয়া। তাহলে দেখো টোটাল 13টা মহারত্ন আছে, একদম এটা আপডেটেড লিস্ট। তাহলে এই যে 13টা যদি আমরা মনে রাখি, তাহলে এর বাইরে যারাই আছে তারাই তাহলে হচ্ছে গিয়ে তোমার মহারত্ন কোম্পানির আন্ডারে পড়বে না। তাহলে দেখা যাক কোনটা নেই। আচ্ছা, সেল পেয়েছি, ভারত হেভি ইন্ডাস্ট্রি ইলেকট্রিক্যাল পেয়েছি, পেয়েছি তো ভারত হেভি ইলেকট্রিক্যাল আছে, আর আইওসিএল ও পেয়েছি। তাহলে কোনটা নেই এখানে? নয় বলছে, কোনটায় পড়ছে না? হিন্দুস্তান অরোনটিক্স লিমিটেড। তাহলে দেখো এই যে মহারত্ন, নবরত্ন, মিনিরত্ন, এগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এবং 13খানা মহারত্ন পড়ে নিলে এর বাইরে যা কোশ্চেন আসবে এরা মহারত্ন নয়। দেখি পরে কোশ্চেন কি আছে। আচ্ছা, আপাতত ভাবে আজকের সেশনটা এখানেই শেষ করলাম। আচ্ছা, আপকামিং ডব্লিউবিপি এবং কেপি টোটাল মোর দেন 12,000 প্লাস কিন্তু ডব্লিউবিপি কনস্টেবল ছেড়েছে, আর কেপিতেও মোর দেন 3,500 প্লাস কিন্তু ছেড়েছে। আর ডব্লিউবিপি এসআইতেও কিন্তু আমাদের কিন্তু এই রিসেন্ট অলরেডি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে 7 তারিখ থেকে, অলরেডি আজ থেকে স্টার্ট হয়ে গেছে। তো তার জন্য কিন্তু আমাদের ব্যাচ চলছে। একদম বেস্ট যেসব ব্যাচ আছে, প্র্যাকটিস ব্যাচ প্লাস কোর্স আছে, সেগুলোতে তোমরা ভর্তি হতে পারো। আচ্ছা, আরেকটা কি, আপকামিং যে পিএসসি মিসলেনিয়াস যেটা হতে চলেছে জুন জুলাই মাস নাগাদ, 75 জিকে, 25 ম্যাথস আছে। তো এই জিকে পোর্শন, স্ট্যাটিক জিকে আমি পড়াবো, এবং আরো এডুকেটররা আছেন এনারা কিন্তু ধরে ধরে পড়াবেন। কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসছে, কোন জায়গা থেকে কোয়েশ্চেন এসেছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এগুলো কিন্তু প্রত্যেকটা পিওয়াইকিউ প্রত্যেকটা। এর জন্য আমাদের একদম ন্যূনতম যে কোর্স ফি অনলি 599, পরীক্ষার একদিন আগে অবধি কিন্তু এই ব্যাচটা চলবে, এবং প্রত্যেকটা ক্লাসের লাইভ পাবে, রেকর্ডেড ভিডিও পাবে। এবং তার জন্য সাবস্ক্রিপশন নিতে হবে। ডেসক্রিপশন বক্সে আমাদের অ্যাপের লিঙ্কটা দেওয়া আছে,
তো পরের দিন আমাদের কি হবে, পরের দিন আমাদের কনস্টিটিউশনের 100+ ম্যারাথন হবে কনস্টিটিউশনে। তার জন্য কিন্তু চোখ রাখতে হবে। ওকে, আজকের জন্য থ্যাংক ইউ। সবাই ভালো থাকবে, আর ক্লাসটা ভালো লাগলে কিন্তু কি করবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব, ক্লাসটা শেয়ার এবং লাইক করে দেবে। আর পরের দিনের কোশ্চেন 100+ কনস্টিটিউশনের একটা ম্যারাথন নেবো। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। গুড নাইট, টাটা, বাই বাই।